আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2022 এখানে কি বলেছে দেখো, এখানে একটা উদ্দীপক দিয়েছে যেখানে বলছে 800 গ্রাম ভরে একটি বস্তু 200 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ঢিল মারা হলো বা নিক্ষেপ করা হলো। ওকে, সো নিক্ষেপ করা হলে বলছে যে বাতাসে বাধা আছে, মানে বাধা নাই, উপেক্ষা নিয়ম মানে নাই। আচ্ছা, প্রথম কোশ্চেন বলছে আবর্ত ঘর্ষণ কাকে বলে। তো আমরা জানি যখন একটা বস্তু আর একটা বস্তুর তল দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়, তো এই গড়িয়ে গড়িয়ে যাওয়ার সময় যে গতির বিরুদ্ধে যে বলটা কাজ করে সেটা হচ্ছে বলতো আবর্ত ঘর্ষণ। দেখো, একটি বস্তু যখন অপর একটি বস্তুর তলের উপর দিয়ে গড়িয়ে চলার সময় গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আচ্ছা, এরপর একটু চিন্তা করি ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। এটা আসলে বলতে গেলে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় খেয়াল করো। যখন আমরা দেখি যে প্রত্যেকটা বস্তু যত মসৃণ হোক না কেন, যতই মসৃণ হোক, খালি চোখে বোঝা যাক না কেন, আসলে ওটা কিন্তু অত মসৃণ না। হ্যাঁ, কাঁচ গ্লাস ছাড়া তো সবই আমরা অমসৃণ জানি। আমরা যতই মসৃণ মনে হোক না কেন, যে ওর ভিতরে দেখবা যে এরকম খ্যাঁচ কাটা দাগ থাকে, খাঁচ কাটা কিন্তু দাগ থাকে। মনে তুমি জুম করো মাইক্রোস্কোপ দিয়ে বা যেই হোক না কেন, তো এখন মনে করো একটা বস্তু এর উপর তুমি যাবা, আর তুমি যে বস্তু নিয়ে যাচ্ছ সেটা মনে করো এরকম দাগ, ঠিক আছে, সেটা মনে করো এরকম দাগ। তো দেখো এখন যদি একসাথে লেগে যায়, দেখো তো একটা বাধা সৃষ্টি হচ্ছে না এদের মধ্যে। যদি লেগে যায় একসাথে, তাই বাধা সৃষ্টি হবে কি হবে না বলো। এই বাধা সৃষ্টির কারণে কিন্তু সেখানে এক ধরনের গতির বিরুদ্ধে কিন্তু গতির স্পিডটা কমে যাচ্ছে। স্পিডটা কমে যাচ্ছে না, তুমি একটা স্পিড যাচ্ছ, তোমার এটা একটা খ্যাঁচ করা দাগ, তো তোমার একটা যেটা বস্তু নিয়ে আসছো সেটা মনে করো এরকম, এই যেখানে বাধা পেয়ে গেল, তাহলে এর মধ্যে গতির বিরুদ্ধে একটা কি বল কাজ করতেছে না, এটাই হচ্ছে কি বলতো ঘর্ষণ বল। এভাবেই কিন্তু ঘর্ষণ বল উৎপন্ন হয়, গতির বিরুদ্ধে যে বলটা থাকে। তো আমরা একটু আমাদের বইয়ের ভাষা যদি একটু চিন্তা করো, দেখো কি বলছে বইয়ে বলা হয়েছে যে আপাত দৃষ্টিতে কোনো বস্তু তলকে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এর উপর উঁচু নিচু অনেক খাঁজ থাকে। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয়, তখন উভয় বস্তুর স্পর্শতলে এই খাঁজগুলো একটি ভিতর আরেকটি ঢুকে যায়, যেটা বললাম আমি তোমাদের। অর্থাৎ খাঁজগুলো পরস্পর আটকে যায়। এই উঁচু নিচু খাঁজ যত বেশি হবে গভীর তত, মানে যত নিচু হবে বা গভীর হবে, তাহলে কি হবে তল যত বেশি অমসৃণ হবে, একটি ভিতর দিয়ে অপরটি অত বেশি কি বলতো ঢুকে যাবে, যা কি বলতো আটকে যাবে বা ঢুকে যাবে, যেটা বলছে। আচ্ছা, এরপর এই আটকে যাওয়া বা ঢুকে যাওয়ার কারণে কিন্তু বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল উৎপন্ন হয়, যেটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম। এই জিনিসটা এখানে এইভাবে লেখা আছে, তোমরা এইভাবে লিখে দিলে দুই ইনশাল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাই। চলো কি বলছে। পরের প্রশ্নে বলেছে যে গ নাম্বারে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে বেগ। আগে বেগ থেকে আমরা হাইটটা বের করে নিই। চলো পুরো হাইট বের করে নিই। পুরো হাইট কালকে দেখেছিলাম যে আমি গ নাম্বার যে h=u²/2g। সো বেগ ছিল 200 স্কোয়ার, 2 × 9.8, 2 × 9.8। দেখো কত আসবে হচ্ছে 200 স্কোয়ার ভাগ 2 × 9.8, 2040.8 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা। এখন সর্বোচ্চ হাইট এটা, এখন আমি বলছি যে ধরে নিলাম সর্বোচ্চ হাইট হচ্ছে এটা। তো ঘটনা ঘটবে কোথায় এক্সে, বাকিটা কি বলতো h-x। তো যাওয়াটা হচ্ছে বিভব শক্তি, পরেরটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমাদের বলছে কোশ্চেনে কোথায় কি বলতো বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমরা চলো ক্যালকুলেশন করি। কোথায় ধরলাম এক্সে বিভব শক্তি ভি গতিশক্তির সমান হবে, ধরলাম এক্সে, কোথায় এক্সে। তাহলে বিভব শক্তি মানে কি বলতো mgh, কিন্তু যাওয়াটা মানে বিভব শক্তি না এইচ বরাবর যাবে নাকি এক্স বরাবর এই বিন্দুতে, তাহলে এক্স বরাবর। আর টিকে হাফ mv²। সো এখন আসো দেখো বা mgx হাফ m v² মানে কি বলতো, দেখো u² v² সমান কিন্তু জানি আমরা u² প্লাস 2gh। তো পড়ার সময় আদিবে কি, পড়ার সময় গতিশক্তি হচ্ছে পড়াটা হচ্ছে গতিশক্তি, যাওয়াটা বিভব শক্তি। তো পড়ার সময় আদিবেগ 0 হলে v² সমান 2gh হয়। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের 2gh এন্ড দেখো তো এটা কি পড়াটা কি এতটুকু এই পর্যন্ত পড়বে, এইচ পর্যন্ত, নাকি এই বিন্দুতে পড়বে, এই বিন্দুতে পড়বে। তাহলে হাইটটা কতটুকু দেখো তো এইচটা হচ্ছে h-x। তো দেখো mm কাটা, 2 কাটা, জি আর জি কাটা, তাহলে বা ওই এক্সট্রা পেশা কি 2x হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে বা x = h/2। h কত ছিল বলো তো, ওই যে 2040.8 ভাগ হচ্ছে 2। তাহলে ভাগ 2 দিলেই আমাদের আনসার হয়ে যাবে 1020.40 মিটার। এইটা হচ্ছে আমাদের উচ্চতা, যে উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কি বলতো
সমান হবে। সো আমাদের যদি একটু আমরা বইয়ে চলে যাই, বইয়ে গেলে জিনিসটা আর একটু ক্লিয়ার হওয়া। তোমরা দেখো এখানে কিন্তু বেগটা নিয়েই করেছে ওরা দুইটা ইকুয়েশন সমান করছে, বাট বেগের মানটা ওরা রেখে দিয়েছে এখানে। ইউ তো জিরো, আমরা জানো, ওটা তো দরকার নেই। দেখো ওরা কিন্তু আসলে আমাদের দেখো এই যে প্রশ্নের মধ্যে সেম জিনিসটা করছে যে গতিশক্তি যা বিভব শক্তি কি তা, কিন্তু এখানে এই যে এইটা বিভব শক্তির যে মানটা আছে এই ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার ক্যালকুলেশন করছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ক্যালকুলেশন করেছে ওরা ইউ স্কোয়ার মাইনাস 2g's নিক্ষিপ্ত, তাহলে এটা হিসাবে করছে। তো আমরা এভাবে না করে আমি যেভাবে তোমাদের করেছি, দেখো আলটিমেটলি উত্তর কিন্তু সেম আসবে। আমি তোমার ইজিয়েস্ট ওয়েতে করিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা ঘতে চলে যাবো। চলো ঘতে কি বলেছে। ঘতে বলেছে হচ্ছে যে আচ্ছা ঘতে একটু দেখি আমরা কি বলেছে। এনে বলছে যে 20 সেকেন্ড পর, দেখো নিক্ষেপের একটা বস্তু নিক্ষেপের 20 সেকেন্ড পর এবং পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কিনা। তাহলে একটা বস্তু যদি আমরা 20 সেকেন্ড একটা ঢিল মারি নিক্ষেপ করি, সেই 20 সেকেন্ড পর গতিশক্তি বিভব বের করতে হবে, তারা যোগ করে দিব। এবার 30 সেকেন্ড পরন্ত অবস্থায় কয় সেকেন্ড, 30 সেকেন্ড পর আমরা গতিশক্তি বিভব বের করে দুটো যোগ করবো, দেখবো যে মোট শক্তি চেঞ্জ হয় কি হয় না। যেহেতু ভর সেম, তাহলে চেঞ্জ হওয়ার কোনো কথা নেই, কারণ ভর দেওয়া আছে কত বলো তো, ভর দেওয়া আছে 800 গ্রাম, ভর কিন্তু 800 গ্রাম। তাহলে এখন চলো আমরা দেখি, আমাদের বইয়ে দেখি। দেখো আমি আবারও বললাম কি করে বলো তো দেখি। আমরা প্রথমে নিক্ষেপের 20 সেকেন্ড পর, অর্থাৎ নিক্ষেপ করে 20 সেকেন্ড পর আমরা গতিশক্তি বের করবো, হাফ এম ভি স্কোয়ার বেগ লাগবে 20 সেকেন্ড পর, আর বিভব শক্তি mgh, তাহলে 20 সেকেন্ড পর আমাদের হাইট লাগবে। তাহলে শক্তিটা পাবো কি পাবো না বলো তো, এই শক্তি দিয়ে আমরা দুইটা যোগ করে দিব। এবার যা আসবে 30 সেকেন্ড পর আমরা কি সেম শক্তিটা বের করবো, দিয়ে যোগ করে দিব। ঠিক আছে, দেখো তাহলে দেখো এই দেখো আমরা প্রথমে 20 সেকেন্ড জন্য করবো। এই যে প্রথমে টি 20 সেকেন্ড, তো 20 সেকেন্ডে বস্তুর উচ্চতা বের করবো, কারণ কি mgh এর সময় mgh যখন আমরা লিখবো, কোথায় গেল এই যে mgh বিভব শক্তি উচ্চতার লাগবে, এম তো দেওয়া আছে 800 গ্রাম মানে 0.8 কেজি। এইটার জন্য কি 20 সেকেন্ড পর হাইট এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আদিবে কত ছিল 200, টি 20 সেকেন্ড হাফ 9.20, তাহলে 200 2040 মিটার হচ্ছে আমাদের উচ্চতা। এই পয়েন্টে দেখো বিভব শক্তি কত বলো তো, এই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে এইটা, হাইটটা আছে এইটা। তাহলে এখন বিভব শক্তি কত আসলে 15,993.6 জুল। তাহলে এই পয়েন্টে আমরা বিভব শক্তি বের করে ফেললাম। এখন যদি এই পয়েন্টে আমরা বেগ বের করতে চাই কি হয় বলো দেখি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। দেখো কেন বেগ লাগবেন, কারণ গতিশক্তি হচ্ছে কি টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ভি বেগ লাগবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাই তো। তাহলে ইউ হচ্ছে কত 200, জি 9.8, টি 20, তাহলে 4 মিটার পার সেকেন্ড। ওই পয়েন্টে বস্তুর বেগ থাকবে হচ্ছে 4, কত থাকবে 4। তাহলে এখন হাফ এম ভি স্কোয়ার যদি করি আমরা, তাহলে বেগ কত দেবো 4। এখন যে শক্তিটা আসবে এই শক্তি কি বলতো যোগ করলে আমাদের কি বলতো মোট শক্তি 20 সেকেন্ড পর, নিক্ষেপের 20 সেকেন্ড পর মোট শক্তিটা আমরা পেয়ে যাব। তাহলে একটু আমরা পরে পেজে চলে যাই। দেখো এই দেখো আমরা কিন্তু সেম কাজটা করেছি, একটু তোমরা লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু নিক্ষেপের এই দেখো নিক্ষেপের 20 সেকেন্ড পর আমরা কিন্তু দেখো এই গতিশক্তি পেয়ে গেছি, বুঝছো। তাহলে 20 সেকেন্ডের মোট শক্তি কী হবে, যেটা যোগ করলে হবে 16,000 জুল। এটা হচ্ছে নিক্ষেপে, একটা বস্তু নিক্ষেপে 200 মিটার পার সেকেন্ড বেগে যদি ঢিল মারা হয়, তাহলে নিক্ষেপের 20 সেকেন্ড পর তার গতিশক্তি বিভব যোগফল হচ্ছে এত হবে। ক্লিয়ার। এখন যদি পরন্ত অবস্থায় যদি আমি বলি, পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর, দেখো পরন্ত অবস্থায় নিক্ষেপের 30 সেকেন্ড পর, হ্যাঁ দেখো পরন্ত অবস্থায় কি বলতো নিক্ষেপের 30 সেকেন্ড পর কি হবে একটু দেখি আমরা। নিক্ষেপের 30 সেকেন্ড পর যদি আমি দেখি, তাহলে এই স্ট্রিকস কি হবে 200 বেগে ঢিল মারছো 30 সেকেন্ড, তাহলে মাইনাস এত, তাহলে কত আসলে হাইট কত আসলে বলতো 1500 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত আসলে হাইট আসলে 1590 চলে আসছে। বুঝতে পারছো জিনিসটা, যে পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর কি হবে ঘটনাটা। তাহলে দেখো হাইট কোথা থেকে বস্তুটা বলো তো, পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর, দেখো তাহলে 30 সেকেন্ড পর বিভব শক্তি কী হবে mgh, ওই পয়েন্টে বিভব শক্তি এই যে 1590 হাইট বের করছি এত জুল। ঠিক আছে, বিভব শক্তি বের করছি নর্মালি আগের মতো। এবার আমাদের গতিশক্তি বের করতে হবে ভি স্কয়ার, তাহলে ভি বের করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু কি ইউ মাইনাস জিটি, কারণ নিক্ষেপের মান দিয়ে করতেছি। নিক্ষেপের পরন্ত অবস্থায় নিক্ষেপের 30 সেকেন্ড পর, কারণ তুমি চিন্তা করো যে পরার 30 সেকেন্ড পর তাহলে কিন্তু হবে না, কারণ পুরো হাইটটা হচ্ছে যতটুকু 30 সেকেন্ড আসলে দেখো 20 সেকেন্ড এসে থেমে যাচ্ছে 21 সেকেন্ডে, তাহলে বাকি 9 সেকেন্ড কী হবে। এই জন্য একটা কোশ্চেনটা বুঝতে হবে যে নিক্ষেপের 20 সেকেন্ড পর এবং পরন্ত অবস্থা 30 সেকেন্ড পর, অর্থাৎ ওই নিক্ষেপের 20 আর 10 কত হয়
30, মানে পড়াটা হচ্ছে 10 সেকেন্ড কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা 30 সেকেন্ড পর বেগ কত হবে দেখো, 30 সেকেন্ডের বেগ হবে হচ্ছে v cos টু ইউ মাইনাস gt, বেগ 200, g 9.8, t হচ্ছে কত বলো তো আমাদের 30 সেকেন্ড। তাহলে বেগ আসলে 94, মাইনাস মানে হচ্ছে বিপরীত দিকে বেগটা। ঠিক আছে, বিপরীত দিকে বেগ 94। এখন দেখো আমরা কাজ করি, 30 সেকেন্ড পর আমরা যদি এর বেগ পেয়েছি এবং গতিশক্তি বের করি, হাফ mv² দেখো, হাফ mv², হাফ আছে এখানে, এম হচ্ছে কত 800 গ্রাম মানে 0.8 কেজি, আর বেগ আমরা পেয়েছি -94, তাহলে স্কোয়ার, তাহলে মান আসলো এত। এখন যদি দুটো যোগ করে দিই আমরা, দেখো আলটিমেটলি দুটো যোগ করলে কিন্তু আমাদের কত হবে একটু দেখি, আমরা যোগ করলে খেয়াল করো, যোগ করলে কিন্তু দেখো আমাদের কিন্তু দুইটা মান যোগ করলে আলটিমেটলি 16,000 এসেছে। যে আমরা দেখেছি আগের যে পরীক্ষিত অবস্থায় 20 সেকেন্ড পরও কিন্তু মোট শক্তি 16,000 এসেছিল। তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কী ছিল বলো দেখি, যে প্রশ্নটা ছিল, একটু প্রশ্নে যাই। দেখো প্রশ্ন ছিল যে নিক্ষেপের 20 সেকেন্ড পর, তাহলে নিক্ষেপের 20 সেকেন্ড পর আমরা শক্তি পেয়েছি, গতিশক্তি পেয়েছি কত বলো তো, একটা মান পেয়েছি, বিভব একটা মান পেয়েছি, যেটা যোগ করে 16,000 এসেছে নিক্ষেপের 20 সেকেন্ড পর। এবং পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর, পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর আমরা গতিশক্তি এটা পেয়েছি, বিভব এটা পেয়েছি, তাহলে দুটা মান কিন্তু সেম আসছে। তাহলে পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কি? হ্যাঁ থাকবে, কারণ শক্তি কোনো পরিবর্তন হয়নি, মান চেঞ্জ হয়নি। হ্যাঁ গতিশক্তি বিভব মান চেঞ্জ হয়েছে, বাট মোট শক্তি কিন্তু সেম ছিল, তাহলে মোট শক্তির পরিমাণ কিন্তু চেঞ্জ হয়নি। এখন অনেক কনফিউজ হতে পারে যে পরার 30 সেকেন্ড পর হলে তো স্যার অন্যরকম হবে। এখন বুঝতো, তুমি যদি 200 মিটার পার সেকেন্ড ঢিল মারো, সর্বোচ্চ হাইট হচ্ছে তার কত 2040, তাহলে সেখানে যাইতে লাগবে 20 সেকেন্ড বা সামথিং। অ্যান্ড তাহলে তুমি 30 সেকেন্ড কই থেকে হিসাব করবা? তাহলে যাওয়া 20 সেকেন্ড এবং পড়া কয় সেকেন্ড বল, 10 সেকেন্ড, টোটাল 30 সেকেন্ড। কারণ পড়ার সময় তো তার পড়তে লাগবে কি 20 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড হিসাবটা কীভাবে করবো? এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে পরন্ত অবস্থা 30 সেকেন্ড, পরন্ত অবস্থা 30 সেকেন্ড মানে হচ্ছে যাওয়া 20 আর পড়া কি বলো তো 10, এইভাবে কাউন্ট করতে হবে। তো আসলে তোমরা এটা বুঝতে পারছো। ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখা হবে। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফিজ।